রোমাঞ্চস্তম কলকাতা বই মেলা, মানে বুক ফেস্টিভ্যাল যাকে বলতে পারেন, একটা উৎসব। সামনের বছর 50 বছর হতে চলেছে। এর মধ্যে আমরা যে স্টলে এসেছি, এই স্টলটি হচ্ছে বঙ্গীয় বিজ্ঞান পরিষদের স্টল। সুতরাং নাম শুনেই বুঝতে পারছেন এখানে যা কিছু পাবেন বিজ্ঞান সংক্রান্ত পাবেন। জীবনের প্রতিটি মুহূর্তে বিজ্ঞানের যে অবদান সেটা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্যই কিন্তু এই বিজ্ঞান পরিষদের ব্যাপার। আর এই ন্যাশনালিস্ট নিউজের পক্ষ থেকে আমরা বিজ্ঞানের ওপর যারা বই নিয়ে কাজ করছেন তাদের কাছে আসবো, এটাও খুব স্বাভাবিক। প্রথমে দাদা একটু আপনার সাথে পরিচয় হতে চাইছি, আপনার নামটা একটু বলুন। আমার নাম সত্যজিৎ নিয়োগী। আচ্ছা, আমি পেশায় আমি রাইটার্স বিল্ডিংয়ে চাকরি করতাম। আমি রাইটার্স বিল্ডিং একজন অফিসার ছিলাম। তারপরে বই নিয়ে পড়াশোনা করে এই পর্যন্ত আর কি। আচ্ছা, তো ওই পেশার সঙ্গে বইয়ের নেশা হ্যাঁ, এটা তো কোনো অসুবিধে নেই, 100 বার মানে মারামারি হয় না। বাড়াবাড়ি হবে না। আচ্ছা, কিন্তু এই আমার দাদা, এই দাদাই আমাকে এখানে বিজ্ঞান পরিষদে ঢুকিয়েছে। উনি ভোলা দত্ত, ওনারও প্রচুর বই আছে। আচ্ছা আচ্ছা উনি আচ্ছা। ওনার কাছ থেকে আপনি আচ্ছা, নিশ্চয়ই আপনার কাছে একটু কথা বলিনি, তারপর দাদার সঙ্গে কথা বলছি আমি। আচ্ছা, এখন এই যে বিজ্ঞান পরিষদ, পরিষদ নামটা যখন রয়েছে তাহলে এটা একটা সংগঠনের উপর সংগঠন অবশ্যই হয়ে কাজ করছে। এটা কতদিনকার সংগঠন? প্রায় আপনার নামটা একটু বলুন। 77 বছর, 70, নিশ্চয়। 77 বছর। মানে স্বাধীনতার সঙ্গে সঙ্গে, হ্যাঁ, স্বাধীনতার সঙ্গে সঙ্গেই হয়েছে। স্বাধীনতার সঙ্গে হ্যাঁ, সঙ্গে 48 সাল থেকে 47 সালে স্বাধীনতা হয়েছে। 48 সালে সত্যেন বোস বঙ্গীয় বঙ্গীয় বিজ্ঞান পরিষদ। সত্যেন বাবুর যে, আমি স্কটিশ চার্চে পড়তাম, আমিও পড়তাম। তা ওখানেই তো বাড়ি আমাদের। হ্যাঁ, ওই ঈশ্বর 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 3 নম্বর বোধহয় ঈশ্বর মিললেন। ঈশ্বর মিললেন। ওইখানে বসেই বিকেল বেলা দুপুর বেলাটা আমাদের টিফিন টাইমটা ওখানেই বসতাম। হ্যাঁ, তা যে সময়টার কথা আপনি বলছেন, সেই সময়টায় তো এরম বিজ্ঞান চর্চা নিয়ে বিজ্ঞানের একটা সংগঠন তৈরি হতেই পারে, কিন্তু তারপর সে সংগঠনকে চালিয়ে নিয়ে যাওয়া সেটা তো একটা কঠিন ব্যাপার ছিল। কঠিন ব্যাপার। তো একটু সেই সময়কার একটু ব্যাপারটা সেই বলুন। সময়ের ব্যাপার মানে উনি যাদেরকে নিয়ে গড়েছিলেন তারা সবই প্রথিতযশা বিজ্ঞানী বা বিজ্ঞান কর্মী, এবং তার মধ্যে সবচেয়ে নাম করতে হয় জয়ন্ত কুমার বসু। প্রত্যক্ষ ওনার সঙ্গে যোগাযোগ ছিল, এবং উনি যতদিন বেঁচে ছিলেন ততদিন পর্যন্ত ছিলেন। আমিও তখন ছোট, তো আমি একদিন সত্যেনবাবুর বাড়ি গেছিলাম, গিয়ে করালাম, বেরিয়ে এলো, বলে কী চাই। আমি বললাম যে আপনাকে একটা লাইব্রেরি আছে, সেখানে উদ্বোধন করতে হবে। তা বললো যে তোমরা যে চোর ডাকাত নয় সেটা প্রমাণ কি? না না, আমাকে দেখে কি মনে হচ্ছে? উনি হেসে ফেললেন। তারপরে ওনার যে বাড়িতে বেশি বেড়াল টেড়াল ছিল, এবং সেইটা খুব চর্চা করতেন। এবং মোটামুটি টাইমের ব্যাপারে উনি যদি 10টায় বলতেন, 10টা মানে 10টার একবারে পাঁচু তিনি বসে আছেন, একা আছেন, হয়তো অন্য লোকেরা নেই, সেটাও আমরা দেখেছি। এই যে সংগঠনটা উনি তৈরি করলেন, এই সংগঠন তৈরি করার ব্যাপারে আপনাদের কিছু বলেছিলেন? না, সেই ব্যাপারে বলেনি। উনি যেটা বলেছিলেন যে বাংলা ভাষার দিয়ে বিজ্ঞান করা যায়, আর যারা বলে যে বাংলা ভাষায় বিজ্ঞান করা যায় না, তারা বিজ্ঞানও জানে না, ভাষাও জানে না। এইটা হচ্ছে তার মানে ঐতিহাসিক মানে বিষয় ছিল। এবং সেইটা পরবর্তীকালে যারা আমরা বিজ্ঞান মঞ্চের সঙ্গে, বিজ্ঞান পরিষদের সঙ্গে বহুদিন ধরে আমি যুক্ত আছি, প্রায় বলতে পারেন 70 দশকের থেকেই প্রায় বসে আছি, যাতায়াত করি, করি। প্রথমে তো আমি লিখতে পারতাম না। তা জয়ন্তবাবুকে একদিন বললাম যে আমি কি কিছু লেখা দিতে পারবি? হ্যাঁ, দিন। তারপরে একটু লেখা টেখা দিলাম, উনি একটু ঘষা মাজা করে তাতে ধরুন আমার খুব আগ্রহ ভালো। পরবর্তীকালে বয়স কত আপনার? তখন আমার বয়স, যদিও তখন বলতে পারেন যে আমি কত হবে, প্রায় 43-44 বছর বয়স। প্রায় মধ্য বয়সে তখন। 85 বছর বয়স, এটা মনে রাখতে হবে। 85। আশা করব নিশ্চয়ই মানে সেঞ্চুরি করবেন 100 বার। সেই ব্যাপারে আমার এক নাতনি আছে, তাকে আমি বলেছি দেখ তোর বিয়ে থার ব্যাপারে আমি হয়তো 100 বছর বাঁচতে পারি। শুধু বিয়ে থাকা নয়, এই বিজ্ঞানের যে আন্দোলনটা করছেন, তাকে পরবর্তী প্রজন্মের লোককে আরো বাড়াতে হবে তো। সে আমরা করি মোটামুটি। আচ্ছা, একটা কথা বলি, সত্যেন
বাবু সম্বন্ধে যে আমরা যেটা শুনেছি, সবাই বলেন কৌতুক অভিনেতা ভানু বন্দ্যোপাধ্যায়। আমি ব্যক্তিগতভাবে তাকে বলি শুধু অভিনেতা, মানে কৌতুক অভিনেতা হিসেবে তাকে বেঁধে রাখায় আমি বিশ্বাসী নই। কারণ তার যে মানে শ্লেষ ছিল আর্থ সামাজিক এবং রাজনৈতিক জ্ঞান সম্পর্কে, আমি বাংলায় এরকম অনেক কম অভিনেতাদের মধ্যে দেখেছি। সে ভানুবাবুর সঙ্গে কিন্তু সত্যেনবাবুর একটা গুরু শিষ্যের বিরাট সম্পর্ক ছিল। রুচিবার মানে কি, ওনার জন্মদিনে ওনাকে দরকার এবং উনি ওনাকে ভাবতেন। এবং আমরা ধরুন এই যে সত্যেন বোস ভানু বন্দ্যোপাধ্যায় সম্পর্কে এত আগ্রহ দেখান, তার ফলে আমরাও পরবর্তীকালে ওনার প্রতি ভাবলাম যে উনিও একটা অন্যরকম একজন অন্য একজন, শুধু চিনতে শিখলেন। হ্যাঁ ওই যে মানে কৌতুক অভিনেতা বা অভিনেতা নয়, উনি আরও উচ্চমার্গের লোক। এটা আমাদের পরবর্তীকালে বোধগম্য হয়েছে। আচ্ছা, এবার আপনাদের বলছি, এই যে আপনারা যখন এই সংগঠনের থেকে এই প্রকাশনাটার বয়স কতদিন হলো? প্রকাশনা মানে তখন থেকেই হয়েছে। প্রকাশনাটাও তখন থেকে হ্যাঁ চালু হয়েছে। এবং আমাদের যে জ্ঞান বিজ্ঞান পত্রিকাটা, এবং জ্ঞান বিজ্ঞান পত্রিকাটা হচ্ছে বিজ্ঞানের ওপরে আদি পত্রিকা। আজকে দেখবেন বহু পত্রপত্রিকা হয়েছে, কিন্তু সেটাই ছিল একমাত্র। এবং যার ফলে যারা ধরুন আগেকার দিনের বিজ্ঞান সম্পর্কে বা শিক্ষিত মানে প্রকৃত শিক্ষিত মানে হ্যাঁ, বুঝতে পেরেছি। সেইটা, তারা কিন্তু এটা মেম্বার হতো। এমনকি আমার ধরুন এই এতে আমি একদিন সল্টলেকের এক জায়গায় গেছি, আমার পকেটে জ্ঞান বিজ্ঞান একটা পত্রিকা ছিল। একজন ধরুন ডব্লিউবিসিএস অফিসার, সে আমাকে দেখে বললো, হ্যাঁ এটার মেম্বার হওয়া যায়? এমন হ্যাঁ হওয়া যায়। বলে যে আমি অনেক দিন ধরেই ভাবছি, যে এই নামটা শুনেছি কিন্তু হয়নি, এবং সঙ্গে সঙ্গে তিনি মেম্বার হলেন। এইটা কিন্তু আমার জীবনের অভিজ্ঞতা। এটা একটা খুব একটা দামি কথা বলেছেন যে প্রকৃত শিক্ষিত। আমি একটু অন্যভাবে বলি, যারা একাডেমিক কোয়ালিফিকেশন নিয়ে আসেন তাদের আমি বলি বিদ্বান, আর শিক্ষিত তাদেরই বলি যারা নিজেদের প্রতিনিয়ত শিক্ষিত করে, স্বশিক্ষিত, তাকেই বলবো শিক্ষিত। স্বশিক্ষিত মানে কি, স্বশিক্ষিতের মধ্যে আমি রবীন্দ্রনাথকে পেয়েছি, আর ড্যানিয়েল হ্যামিল্টন ছিল সুন্দরবনে যারা করেছে, সেও কিন্তু রেকর্ড। আরও কিছু কিছু আমি দেখেছি, যেমন ধরুন রবার্ট আওয়েন, যাকে সমবায়ের জনক বলা হয়, তিনিও কিন্তু স্বশিক্ষিত। আরো দুজনের নাম বোধহয় বলা যায় ভারতবর্ষে, একজন হচ্ছে ইভি পেরিয়ার রামাস্বামী, আচ্ছা, আর দুজনকে বলা যেতে পারে আমাদের ফুলে দম্পতি। হ্যাঁ ফুলে দম্পতি মানে কি, আমি নাম শুনেছিলাম, কিন্তু এখানে ফুলে দম্পতির বই আমি 25 টাকা দিয়ে ওইখান থেকে কিনেছিলাম। কিনে আমি অবাক হয়ে গেছিলাম যে সেই সময় এরা সেই সময় আর যা ওই সম্প্রদায়ের মানুষ। ওই সম্প্রদায়ের মানুষ ওই অভিভূত হয়েছে। আচ্ছা নিয়োগী বাবু, আপনার কাছে একটা জানতে চাইবো, যেটা আমার বিরাট কৌতূহল। ধরুন এই বইয়েতে বিজ্ঞান মনস্ক মানুষ বা বিজ্ঞান নিয়ে গবেষণা করেন এরকম অনেক লোক তো বিজ্ঞানের বই টই লিখছেন, অনেকে ছাপা হচ্ছে, অনেকে হয়তো ছাপা হচ্ছে না, ডায়েরিতেই থেকে গেছে। কিন্তু আপনারা যখন এই বইগুলোকে বেছে নেন, তখন এই স্কুটিনিটা করার মাপকাঠিটা কি করেন? বিজ্ঞান স্ক্রুটিনি করার একটাই মাপকাঠি, সেটা হচ্ছে বিজ্ঞান। আপনি যেটা বললেন, এখানে আমি একটু করছি। এখন কিন্তু প্রিন্টিং লাইনের প্রিন্টিং যারা প্রেস এবং ওনার, তারা কিন্তু বলেছে যে যদি 15 কপি ছাপা দরকার হয় আমরা 15 কপি ছেপে দেবো। এবং সে ব্যাপারে আপনাকে বলি, সত্যযুগের নাম শুনেছেন তো? ইন্ডাস্ট্রিয়াল কোঅপারেটিভ, হ্যাঁ। এবং এখানে চিত্তবাবু তার হ্যাঁ, চিত্র ঔষধে আলাপ আছে তো, যতন জীবন। হ্যাঁ ওই চিত্তবাবুই, আমি এবারে যেতে বললাম যে এবারে বুক ফেয়ারে কতগুলো বই ছাপাচ্ছে, তখন বললো যে অনেক আছে। তাহলে ওই কত কত ছাপাচ্ছে, বলে কেউ 100, কেউ 200, কেউ 20টা, কেউ 50টা, কেউ 30টা, এমন যে এটা আপনার কস্টিং পড়ে। তা বললো যে কস্টিং না পড়লেও যে অন্যান্য যে খরচটা সেটা তো কনস্ট্যান্ট, তার সঙ্গে পাতা এবং তার যে ছাপা কালার সেইটা ব্যাপারে বললো যে সেগুলো হচ্ছে। কালকেও আমাকে ফোন করেছিল। তার মানে বিজ্ঞান মনস্ক মানুষ বা যারা লেখক লিখতে চান, তাদের গর্ভ যন্ত্রণাটা তারা অনুভব করেছে, এবং তার ফলে বহু লোক এখন বই। আচ্ছা, প্রশ্নটা আমি যে কারণে করেছিলাম, এই শেষ প্রশ্ন আপনার কাছে, সেটা হচ্ছে যে বিজ্ঞানের নামে কিন্তু অপবিজ্ঞান, সেটাও কিন্তু অনেকে লেখালেখি করছেন, মারাত্মকভাবে বেড়ে গেছে। মারাত্মক মানে কি, বিজ্ঞানের ক্ষেত্রে এটা খুব কঠিন চ্যালেঞ্জের মুখে হয়েছে, এবং অপবিজ্ঞানগুলো চালাচ্ছে। এখন ধরুন ইতিহাসকে বিকৃত করা হচ্ছে,
তারপরে তাহলে তথ্যকে আপনাদের দায়িত্ববোধ এই হ্যাঁ, মুহূর্তে তো হ্যাঁ। ডবল, একটা হচ্ছে হ্যাঁ। সাধারণ মানুষকে বিজ্ঞান সম্বন্ধে সচেতন করা, বিজ্ঞানের সূত্র বিজ্ঞানের তথ্য পৌঁছে দেওয়া, তার সঙ্গে সঙ্গে যারা তথাকথিত ওই শিক্ষিত মানুষরা বিজ্ঞানকে চেপে রাখার জন্য অপবিজ্ঞান নিয়ে প্রচার করছেন তাদের বিরুদ্ধেও তো লড়াই। তার থেকে না আমাদের এখানে একটা ডিবেট হয়েছিল, বুঝলেন তো, যে আমরা অপবিজ্ঞান না কল্পবিজ্ঞান, কল্পবিজ্ঞান এবং বিজ্ঞান এই ব্যাপারে ধরুন আমি খুব বিজ্ঞানের পক্ষে, আবার কেউ কেউ আপনি নাম বলছি, যেমন ধরুন আমাদের ওর নাম কি ওই ওই চক্রবর্তী, ওর নাম কি, ওই ত্রিপুরার বিজ্ঞানী, ওর নাম কি? আচ্ছা, ওর সঙ্গে আমার বিরোধ, প্রচণ্ড বিরোধ, যে এটা ঠিক হচ্ছে না। সত্যেনবাবু এর বিরুদ্ধে ছিলেন, জয়ন্তবাবু এর বিরুদ্ধে ছিল, কিন্তু এখন বিজ্ঞান পরিষদে তোমরা কল্পবিজ্ঞানকে একটা প্রাধান্য একটু দিচ্ছ, এটা ঠিক না। তো যাই হোক, এখন কল্পবিজ্ঞান আর বিজ্ঞান এই নিয়ে একটা বিতর্ক হতে পারে, সেটা একটা আলাদা ইস্যু হতে পারে। আচ্ছা, এবারকার বইমেলায় 49তম বইমেলা, সামনের বছর সুবর্ণ জয়ন্তী বর্ষ আসতে যাচ্ছে, এই মুহূর্তে আপনাদের এখানে প্রথমত হচ্ছে পাঠক, তাদের আশা, তাদের আগ্রহ, তাদের কৌতূহল, তারপর তো কেনার প্রশ্ন, সেটা কি দেখছেন? পাঠক কমে গেছে। টিভি বা এই ধরনের যে ইলেকট্রনিক মিডিয়ার এতে পাঠক বই পড়ার লোকের সংখ্যা দারুণভাবে কমে, বহু লোক পড়ে না। আমি কিন্তু এই বয়সে পড়ি, লিখি এবং করি। যেমন ধরুন এই বইটা, রবীন্দ্রনাথ শীলের। হ্যাঁ, ব্রজেন্দ্রনাথ শীল সম্পর্কে কটা লোক জানে বলুন তো? কিন্তু এর মতো লোক আপনি খুব কম পাবেন। এবং শির দ্বারা সোজা রেখে চলা। এবং একে ধরনের অনেক পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে। আর একটা যেটা হচ্ছে, এই প্রজন্মের আর একটা বই আমি কিনলাম এই মাত্র, সেটা হচ্ছে কোয়ান্টাম বিজ্ঞানীরা, গৌতম গঙ্গোপাধ্যায়। গৌতম বন্দ্যোপাধ্যায় আমাদের বিজ্ঞান পরিষদের সম্পাদক ছিল। আচ্ছা, এই একজন সম্পাদক, যিনি ধরুন কর্মক্ষেত্র মানে রিটায়ার্ড নয়, কর্মক্ষেত্র মানে কাজ করতে করতে বিজ্ঞান পরিষদের সম্পাদক হয়েছে, এটা একটা বিরাট ব্যাপার। এবং এর যে চর্চা বা আরও বিজ্ঞানীর সঙ্গে যুক্ত, আধুনিক বিজ্ঞান কোথায় যাচ্ছে কোথায়, এ কিন্তু আমাদের যথেষ্ট গাইড করতে। মানে 70-এর দশক থেকে আপনার 2000, তারপরে এই 21 শতাব্দী, এই যদি দুটো পর্বে আমরা ভাগ করি, তাহলে আপনি বলবেন যে এই যে বিজ্ঞান সম্বন্ধে শ্রেণী চেতনার কথা যেটা আমরা বলি, সেটা ক্রমশ ডিটোরিয়েট করছে বলছেন, কিন্তু শিক্ষিতের হার বাড়ছে। শিক্ষিত এরম ধরনের শিক্ষিত প্রচুর পাবে। শিক্ষিতের হারের ডেফিনেশন কি? বিদ্যান, যেটা বললাম, বিদ্যান ও শিক্ষিত, সেটা বিদ্যান বাড়ছে, শিক্ষিত বাড়ছে। শিক্ষিত বাড়ছে। এবং এই যে যুক্তিবোধটা, যেমন ধরুন আমায় বলে দিল, একটা কথা বলি, খুব সামান্য কথা, যেমন এই বামফ্রন্ট সরকার মেঘনাথ সাহাকে বিজ্ঞান জনপ্রিয়করণের জন্য পশ্চিমবঙ্গ সরকার পুরস্কার দিয়েছিল। আমি হচ্ছি একজন ব্যক্তি, আমি যখন বিজ্ঞান পরিষদে ঢুকলাম, তখন যারা কর্মচারী ছিল তারা আমাকে বলল, ভোলাবাবু এটা কি হলো, এ তো সত্যেনবাবুর পাওয়ার কথা। তাহলে তখন আমি একটা চিঠি লিখলাম, চিঠি লিখে আমি যেহেতু বামপন্থীর সঙ্গে যুক্ত, আমি গণশক্তির তখন সম্পাদক ছিলেন, ওই মারা গেছেন, ঠিক আছে, কেউ না সম্পাদক ছিলেন। কালকেও এই বিমান বসুর সঙ্গে যখন কথা হচ্ছিল সেই সময় বলা হয়েছিল, তাকে আমি চিঠি, না ডিপেন্ড ওই পার্টি সম্পাদক আচ্ছা, পরবর্তীকালে হয়েছিল, কিন্তু গণশক্তির সম্পাদক ছিল। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। তাকে আমি চিঠি লিখলাম যে পশ্চিমবঙ্গ সরকার যে কোনো বিজ্ঞানীকেই পুরস্কার দিতে পারে এবং আমরা নিশ্চয়ই সেটাকে সমর্থন করি এবং আনন্দিত হই। কিন্তু একটা বিষয় আমাদের মনে প্রশ্ন জাগে যে মেঘনাথ সাহাকে
আপনারা বিজ্ঞান জনপ্রিয়করণের জন্য পুরস্কার দিলেন, তার ভিত্তিটা কি? বিজ্ঞান জনপ্রিয়করণ করতে গেলে পশ্চিমবাংলার ক্ষেত্রে মাতৃভাষা বা বাংলাটাই হচ্ছে তার বাহন। এ ব্যাপারে আমার যেটা মনে হয়েছে যে মেঘনাথ স্যার সেই ভূমিকা ছিল না, বরঞ্চ সত্যেন বোসের ছিল। অতএব সত্যেন বোসে কেন দেয়া হলো না? এবং সেখানে আমি কঠোর ভাষায় বললাম যে যেই মুখ্যমন্ত্রী থাকুক, জ্যোতিবাবুই থাকুক আর যেই মুখ্যমন্ত্রী থাকুক, এই অধিকার তাকে কেউ দেয়নি, এই ভাষায় বলেছে। কি জবাব দিল? শুনুন না, এটা দেওয়ার পরে দেখা গেল যে আমাকে একটা পোস্ট কার্ড দিল পাঠায় অনিল বিশ্বাস। অনিল বাবু, অনিল বিশ্বাস আমাকে একটা পোস্ট কার্ড দিল যে আপনার চিঠি আমি পেয়েছি, আপনার চিঠি আমি জ্যোতিবাবুকে দেখিয়েছি, সেই চিঠি আমার বাড়িতেও আছে, দেখিয়েছি এবং আমরা এই ব্যাপারে একটা চিন্তা ভাবনা করছি এবং এই ব্যাপারে দরকার হলে আপনার সঙ্গে কথাবার্তা বলব। আমি দেখলাম সেই পোস্টকার্ডটা আসার পরে সেটা দেখা গেল যে ওইটা তো আর ফিরিয়ে দেওয়া যায় না, নিয়ে যায় না। সত্যেন বোসকে শিশু সাহিত্যে বিজ্ঞানের জন্য পুরস্কার, অতএব সেই ক্রেডিটটা আমি বলতে পারি। এবং সেই সময় বিজ্ঞান এই সমস্ত দেখতে হচ্ছে আমার শ্রীদীপ বাবু, যে পলিট ব্যুরোর মেম্বার, এবং আমার মনে হয়েছে এর পেছনে আছে। এবং শ্রীদীপ বাবুর সঙ্গে আমার ব্যক্তিগত আছে, আমাকে বলেছে যে আপনি সায়েন্স নেটওয়ার্কে মেম্বার হন। আমি বলেছি না, আমি তবে আরেকটা কথা দাদা, সেটা আমার মনে হচ্ছে সেটা হচ্ছে যে হিন্দু উচ্চবর্ণের মধ্যে একটু পড়াশোনা শিখে নিজের একটা পজিশন তৈরি করা যতটা সুযোগ সুবিধে ছিল, এদিকে আম্বেদকারই বলুন আর এদিকে সাহা, মেঘনাথ সাহা, যিনি মেঘনাথ থেকে মেঘনাদ হয়েছিলেন, তো সেই সময় তাদের সমাজ ব্যবস্থার মধ্যে ওই সাহা সম্প্রদায়ের এগিয়ে এসে এরকম একটা জায়গায় পৌঁছানোটাও তো ছিল অনেক দুষ্কর। সেখান থেকেও এটা তাকে যদি বোসের পাশাপাশি তাকেও যদি শ্রদ্ধা জানায়, সেই সময়কালটা যদি আমরা বিবেচনা করি, তাহলে তো একটা স্বীকৃতি ওটা হয়, হ্যাঁ, রাষ্ট্রীয় স্বীকৃতি না, সে তো বটেই, আমি সে ব্যাপারে বলছি। হয়েছে। আপনি যেহেতু বাংলা ভাষার উপর ভাষাটা বিজ্ঞানে বাংলা ভাষার অবদান, যা খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে। অনেক কিছু আমরা জানতে পারলাম এবং আমাদের যে দর্শকরা আছেন তারাও জানতে পারলেন বিজ্ঞান। আমাদের যে ভাইস চ্যান্সেলর ছিল উত্তরবঙ্গ এবং দক্ষিণবাবু, ওর নাম ভুলে যাই, ওর সঙ্গে আমার পরিচয় ছিল এবং বিজ্ঞান মঞ্চ যখন তৈরি হয় আমরা দুজনেই সেইখানে উপস্থিত ছিলাম সেই কনভেনশন। তো আমরা আপনাদের সামনে হাজির করলাম যে আমরা যেখানে এসেছি। দিলীপ বোস ভাইস চ্যান্সেলর ছিল নর্থ বেঙ্গল, আমরা একসঙ্গে কাজ করেছি। তো এই বঙ্গীয় বিজ্ঞান পরিষদ, তাদের যে আন্দোলন, সেখানে তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন, কিন্তু এটা তো সত্যি কথাই যে মুখরোচক আর পুষ্টিকর দুটো শব্দ আছে। তো এই দুটো শব্দের মধ্যে পুষ্টিকর জায়গাটায় মানুষ কম আসবেন, এটা খুব স্বাভাবিক, কিন্তু তাই বলে তার আন্দোলন থামিয়ে রাখা যায় না। সেই আন্দোলনটা কিন্তু 85 বছর বয়সে আজকেও তার সঙ্গী সাথীদের নিয়ে এটা উনি চালিয়ে যাচ্ছেন। ন্যাশনালিস্ট নিউজের তরফ থেকে আমি সুজিত চট্টোপাধ্যায়, নমস্কার।